আসসালামু আলাইকুম স্যার। আপনি আপনার ওয়ালাইকুম প্রেজেন্টেশন শুরু করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভেরি গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা আজকে আসলে কম্পোনেন্ট থেরাপি ইন ক্লিনিক্যাল ট্রান্সফিউশন প্র্যাকটিসের চতুর্থ ক্লাস, এটাতে আমরা আজকে প্লাজমা ডেরিভেটিভস গুলি নিয়ে আলাপ করার চেষ্টা করব। আমরা আমাদের আগের ক্লাসগুলিতে মোটামুটি হচ্ছে গিয়ে থ্রেশহোল্ড ব্লাড, রেড সেল, প্লেটলেট এগুলিকে কভার করার চেষ্টা করেছিলাম। তো প্লাজমা ডেরিভেটিভস এর মধ্যে বেশিরভাগ সম্পর্কে আজকে আলোচনা হবে, এবং এছাড়া আরেকটা জিনিস যেটা নিয়ে আমরা সম্প্রতি বেশ গুরুত্ব দিচ্ছি বা গুরুত্ব পাচ্ছে, যে কনভালেসেন্ট প্লাজমা ফ্রম দ্য করোনা পেশেন্ট, সেটা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে আলোকপাত করার চেষ্টা করব। তো আমরা প্রথমে একটু রিভিশন দেওয়ার চেষ্টা করি, যে আসলে এর আগের ক্লাসগুলিতে আমরা যেগুলি বলেছিলাম সেই জিনিসগুলি সম্পর্কে আবার একটু বলা, যে আসলে কম্পোনেন্ট থেরাপির গুরুত্বটা কি। কম্পোনেন্ট থেরাপির গুরুত্ব হচ্ছে যে আমরা থ্রেশহোল্ড ব্লাড সবাইকে না দিয়ে যার যেটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন সেই জিনিসটাই আমরা হচ্ছে তাকে ট্রান্সফিউজ করার চেষ্টা করবো, এবং সেটাকে হচ্ছে গিয়ে আলাদা করে নিয়ে ট্রান্সফিউশন করবো। এটাই হচ্ছে গিয়ে আমাদের মূল লক্ষ্য। তো সেটাকে পূরণ করতে গেলে আমাদের যেটা করতে হবে, যে আমাদেরকে হচ্ছে গিয়ে প্রয়োজনীয় যে কম্পোনেন্টটা প্রয়োজন সেটাকে হচ্ছে গিয়ে প্রথমে আলাদা করে ফেলতে হবে। সেটা আলাদা করার জন্য বিভিন্ন মেথড আছে, এবং আমরা সেটা আহ, ফাঁকে ফাঁকে বলেছি, এবং আজকেও আমরা যে প্লাজমা কিভাবে তৈরি করা হয় সেটা প্রসেসিং, সেই জিনিসগুলি সম্পর্কে একটু আলাপ করবো। তো আমরা যেটা সাধারণত করি, যে হোল ব্লাড থেকে হচ্ছে সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে প্লেটলেট রিচ প্লাজমা পাই। সেটাকে আবার ফার্দার যদি সেন্ট্রিফিউজ করা হয় থ্রু দ্য রেফ্রিজারেটর সেন্ট্রিফিউজ মেশিন, তো সেটার মধ্যে আমরা হচ্ছে প্লেটলেট পুর প্লাজমা যেটা পাচ্ছি, সেটা হচ্ছে ফ্রিজিং আমরা করতে পারি ইচ্ছা করলে, অথবা আমরা ফ্রিজিং না করে সেটাকে সরাসরি ব্যবহার করতে পারি। তো যদি আমরা ফ্রিজিং করে ফেলি, সেটা তখন এটার নাম হয়ে যাচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। আর যদি ফ্রিজ করা হয় তারপরে হচ্ছে সেখান থেকেও এটার আরেকটা হচ্ছে প্রসিডিওরের মাধ্যমে আমরা ক্রায়োপ্রিসিপিটেট নামে একটা বস্তু সেটা তৈরি করা সম্ভব। এছাড়া ফ্যাক্টর 8 তৈরি করা সম্ভব। তো এই চেইনের বিষয়ে আমরা আগেও আলোচনা করেছি, আজকে আমরা আবার একটু রিভিশন দিলাম। তো সাধারণত যেটা করা হয়, একটা হচ্ছে মেইন ব্যাগে হচ্ছে ফ্রেশ ব্লাডটা হচ্ছে গিয়ে টানা হয়, এবং আলটিমেটলি সেটাকে স্যাটেলাইট ব্যাগগুলি সংযুক্ত থাকে, এবং আমরা স্যাটেলাইট ব্যাগগুলিতে ধাপে ধাপে এটাকে হচ্ছে গিয়ে ট্রান্সফার করে নিই, যে কারণে প্রথম ব্যাগে রেড সেল কনসেন্ট্রেট, দ্বিতীয় ব্যাগে প্লেটলেট, এবং সর্বশেষ যে ব্যাগটি সেটার মধ্যে প্লাজমা থেকে যায়। এবং একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, এটা আগেও আমরা বলেছি এবং এখন আবার বলার চেষ্টা করছি, সেপারেশন ইনটু কম্পোনেন্ট উইদিন 6 আওয়ার বাই ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশন। যা করার হচ্ছে আসলে 6 ঘন্টার মধ্যেই করতে হবে আমাদের কালেকশন করার। এরপরে কিন্তু আসলে গুণগত মান অক্ষুণ্ণ রাখা সম্ভব হবে না। তো আমরা অনেকগুলি কম্পোনেন্ট বা ডেরিভেটিভ সম্পর্কে হচ্ছে গিয়ে আগেই হচ্ছে আলোচনা করেছি বা এগুলি জানার চেষ্টা করেছি। তো যেটুকু বাকি আছে, আমরা ডান পাশে দেখতে পাচ্ছি অ্যালবুমিন 5%, 25% বা 4% এরকম একটা পার্সেন্টেজের বিষয় আছে। প্লাজমা প্রোটিন ফ্র্যাকশন, ফ্যাক্টর 8 কনসেন্ট্রেট, আদার কোয়াগুলেশন ফ্যাক্টর, আর হচ্ছে ইমিউনোগ্লোবুলিন। এবং এই পাশে এখানে আছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, সিঙ্গেল ডোনার প্লাজমা, ক্রায়োপ্রিসিপিটেড, ক্রায়োপোর প্লাজমা। তাহলে প্লাজমার কিছু হচ্ছে গিয়ে কম্পোনেন্ট, কিছু ডেরিভেটিভ, এইভাবে হচ্ছে এটাকে ভাগ করা সম্ভব। তো আমরা এই ফাঁকে একটু হচ্ছে ফিজিওলজি সম্পর্কে একটু আলোচনা করি। ফিজিওলজিতে আমরা হচ্ছে গিয়ে আগে যেটা পড়ে এসেছি, যে ব্লাডকে যদি সেন্ট্রিফিউজ করা হয় তাহলে কি হবে, এটার বিভিন্ন যে উপাদানগুলি আছে সেই উপাদানগুলি হচ্ছে বিভক্ত হয়ে যাবে। এবং আমরা সেন্ট্রিফিউগেশন করে সবচেয়ে লোয়ার লেয়ার যেটা, সেটার মধ্যে হচ্ছে রেথ্রোসাইট, তারপর একটা বাফি কোট থাকবে যেটার মধ্যে লিউকোসাইট এবং প্লেটলেট, এবং সবশেষে 55% যেটা টোটাল ব্লাডের, এবং এটি মেজরিটি পোর্শন, এটাই হচ্ছে গিয়ে প্লাজমা পোর্শনটা। তো এটা আসলে কি, এই যে প্লাজমাটাকে আমরা আলাদা করছি এই সম্পর্কে আমরা যদি একটু মানে মনে করার চেষ্টা করি, এটা হচ্ছে যে একটা ক্লিয়ার বা স্ট্র কালার্ড একটা লিকুইড, যেটা লিকুইড পোর্শন অফ ব্লাড দ্যাট সাসপেন্ড অল দ্য আদার পার্টস অফ দ্য ব্লাড। তাহলে আমাদের কম্পোনেন্ট গুলি সব কিন্তু প্লাজমার মধ্যেই
থাকছে। It is the single largest component of the human blood, comprising about 55%. It contains water, salt, enzyme, antibodies, and other proteins. তাহলে এটা একটা বেশ ইম্পর্টেন্ট বিষয় যে হচ্ছে যে আমরা যে কম্পোনেন্টে ভাগ করার যে প্ল্যানিং গত স্লাইডগুলিতে করে এসেছি, তো তার মধ্যে এটাই হচ্ছে যে একটা মেজর পোর্শন 55% অফ দ্য টোটাল ভলিউম। সুতরাং এটা যথেষ্ট গুরুত্ব সেই কারণে রয়েছে। আমরা এখন যদি একটু দেখি যে এই যে 55% প্লাজমা, এই 55% প্লাজমার মধ্যে আসলে কি রয়েছে? তো সেটার মধ্যে আমরা যদি দেখতে পাচ্ছি হচ্ছে ওয়াটার আছে 91%, প্রোটিন আছে 7%, প্রোটিনের মধ্যে অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন এবং এই অংশটার মধ্যে আছে ইমিউনোগ্লোবুলিন গুলিও। আদার সলিউটস এর মধ্যে ইলেক্ট্রোলাইট, নিউট্রিয়েন্টস, গ্যাসেস, ওয়াস্ট ভিটামিন অ্যান্ড রেগুলেটরি সাবস্টেন্সেস। তো এই জিনিসগুলি হচ্ছে গিয়ে থাকছে প্লাজমার মধ্যে। তাহলে আমরা যদি প্লাজমাকে আরো হচ্ছে মানে সূক্ষ্মভাবে ভাগ করতে সক্ষম হই, তাহলে আমরা এইখানে যা পাচ্ছি তার কিছু জিনিসকে আমরা ব্যবহার উপযোগী করে প্রডিউস করতে পারবো। সেটা আমরা সামনের স্লাইডগুলিতে দেখব। কম্পোনেন্টস এর ব্যাপারে এখানে আরেকটু ইলাবোরেট আমরা বলার চেষ্টা করেছি যে ওয়াটার, এটা যেটার মেইন কাজটাই হচ্ছে সলভেন্ট ফর ক্যারিং দ্য আদার সাবস্টেন্সেস। এবং আমরা এটাও দেখতে পাবো যে আমরা যে প্লেটলেট যখন দেই, এটা আমরা গতদিন শুনেছি যে প্লেটলেট যখন সাপ্লাই দিই, প্লেটলেটটা কিন্তু শুধু প্লেটলেট হিসেবে আমরা সাপ্লাই করতে পারি না। সেটাকে আমরা করি প্লাজমাতে সাসপেন্ড করে সাপ্লাই করি। আর রেড সেল কনসেন্ট্রেট যেটা, সেটার মধ্যে আমরা চেষ্টা করি হচ্ছে প্লাজমাটাকে যতদূর সম্ভব কমিয়ে দেওয়ার জন্য। থ্রেশহোল্ড ব্লাডের মধ্যে কিন্তু আবার সেই প্লাজমা 55% এবং আদার সেল কম্পোনেন্টস হচ্ছে 45%। তাহলে এটা একটা বিষয় এখানে রয়ে যাচ্ছে। আয়নস এর ব্যাপারটা রয়েছে। তো আয়নস এর ব্যাপারে হচ্ছে যে এটার সাথে আসলে আমাদের ট্রান্সমিশন রিলেশন এর সরাসরি তেমন কোনো সম্পর্ক নেই। কিন্তু এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে অস্মোটিক ব্যালেন্স বা পিএইচ বাফারিং রেগুলেশন অফ মেমব্রেন পারমিটিভিটি এগুলি একটা অন্যতম ফাংশন। আমাদের এখানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্লাজমা প্রোটিনস, অ্যালবুমিন, ফিব্রিনোজেন এবং ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডিজ। অসমোটিক ব্যালেন্স, পিএইচ বাফারিং, ক্লটিং, ডিফেন্স। তো এই জায়গাটা খুব এই জায়গাটা ইম্পর্টেন্ট। এই প্লাজমা প্রোটিনের যে অংশগুলি, এটাকে আমরা আলাদা করতে সক্ষম, বা কাছাকাছি ভাবে আলাদা করতে সক্ষম, যাতে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট পাই বা একটা নির্দিষ্ট অ্যান্টিবডি পাই বা ইমিউনোগ্লোবুলিন যদি আমাদের কোনো টার্গেট থাকে সেভাবে আমরা পাওয়ার চেষ্টা করি। তাহলে এটা একটু গুরুত্বপূর্ণ। এটা একটু আমরা সামনে দেখব। অ্যান্ড সাবস্টেন্স ট্রান্সপোর্টেড, এটার সাথে আসলে ট্রান্সমিশনের তেমন কোনো সম্পর্ক নাই। নিউট্রিয়েন্ট ওয়াস প্রোডাক্টেড টু ট্রিগার হরমোন। তাহলে আমরা যেটা বললাম প্রোটিন রিজার্ভ, এটা একটা বিষয়। তাহলে যেখানে প্রোটিনের প্রয়োজনীয়তা থাকবে সেখানে নিশ্চয়ই আমরা প্লাজমাকে হচ্ছে ব্যবহার করতে পারবো। ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড পার্ট অফ দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড। তো আমরা যদি হচ্ছে যেমন উদাহরণ হিসেবে চিন্তা করি যে একটা ব্লিডিং পেশেন্ট, আমরা যদি তার ভলিউমকে হচ্ছে কারেকশন করতে চাই, আমরা এখান থেকে কিছুটা সাহায্য নিতে পারি। নিউট্রিয়েন্ট সলভেন্ট, এটা আমরা বলেছি যে এখান থেকে সরাসরি আমরা তেমন আসলে অসুবিধা পাবো না। কিন্তু অন্য আদার সাবস্টেন্সেস এর মধ্যে যে অ্যান্টিবডি গুলি থাকছে সেটাকে আমরা কাজে লাগাতে পারি। Plays a vital role in intravascular osmotic effect that keeps electrolytes in balance and protects the body from infection and other blood disorders. Helps maintain blood pressure and regulate body temperature. তাহলে এগুলি হচ্ছে মূলত প্লাজমার ফাংশন সম্পর্কে আমরা প্রথম দিকে যেগুলি ফিজিওলজিতে পড়ে এসেছিলাম সেগুলি সম্পর্কে আসলে আমরা একটু জানার বা আবার মনে করার চেষ্টা করলাম। এখন আসলে কি আমরা তৈরি করতে পারি? এই যে প্লাজমাটা আমি আলাদা করলাম, এখান থেকে আমরা কি বানাতে পারি? আমরা হচ্ছে ১ম এ একটা কথা বলছি যে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা এফএফপি। অত্যন্ত পরিচিত একটা নাম। এটা আমরা সবাই কম বেশি হচ্ছে আমাদের কর্মক্ষেত্রে শুনে থাকি। ফ্রোজেন প্লাজমা, এখানে ফ্রেশ শব্দটাকে বাদ দেওয়া হয়েছে। থড প্লাজমা, থড কথার মানে হচ্ছে যখন আমরা ফ্রোজেন স্টেজ থেকে একটা এফএফপি কে যখন হচ্ছে কি আমরা রেডি করি ট্রান্সমিশন এর জন্য, তখন হচ্ছে থয়িং প্রসিডিওরটা আসলে ফলো করা হয়। থয়িং প্রসিডিওরটা ফলো করা হয়। এছাড়া হচ্ছে ক্রায়োপ্রিসিপিটেড রিডিউসড প্লাজমা। ক্রায়োপ্রিসিপিটেড হচ্ছে আরেকটা উপাদান যেটাকে আমরা হচ্ছে ফরমেশন যেটাকে আমরা তৈরি করতে পারি। এবং ক্রায়ো যখন তৈরি করা হয়, ক্রায়োকে বাদ দিয়ে হচ্ছে বাকিটুকু সেটাও হচ্ছে কি ক্রায়োপ্রিসিপিটেড রিডিউসড প্লাজমা। এছাড়া আমরা কোয়াগুলেশন ফ্যাক্টর আলাদা করতে পারি। ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, 13, ফ্যাক্টর 7A। এবং সবার শেষে আমরা অ্যালবুমিন কনসেন্ট্রেট
তৈরি করতে পারি। তাহলে এগুলি হচ্ছে যে ডিফারেন্ট প্লাজমা কম্পোনেন্ট যেগুলি আমাদের পক্ষে তৈরি করা সম্ভব। তবে এগুলির সবগুলি আমরা আমাদের ল্যাবরেটরিতে যে তৈরি করতে পারবো এমন না। যেমন এখানে ১, ২, ৩, ৪, ৫ পর্যন্ত আমরা যেকোনো ট্রান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্ট বা ব্লাড ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্লাড ব্যাংক যেখানে সুবিধা আছে সেখানে তৈরি করা সম্ভব। কিন্তু ৬ এবং ৭ এর জন্য আসলে আমাদেরকে এটা যেহেতু লার্জ স্কেল প্লাজমা থেকে আলাদা আলাদা করতে হয়, এটা আসলে একটু ডিফিকাল্ট এবং এটার জন্য একটু অন্যরকম সেটআপের প্রয়োজন আছে। তো ১ম এ আমরা হচ্ছে একটু ফ্রেশ ফ্রোজেন প্লাজমা নিয়ে হচ্ছে গিয়ে কথা বলার চেষ্টা করব। আ তো ফ্রেশ ফ্রোজেন প্লাজমার যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এটা একটা কনফিউজিং টার্ম। আমরা বলছি যে এটা একটা কনফিউজিং টার্ম। অ্যাজ প্লাজমা ক্যানট বি ফ্রেশ অ্যান্ড ফ্রোজেন এট দ্য সেম টাইম। আপনারা যদি খুব স্বাভাবিক যে যুক্তি সেটা দিয়ে মানে এটা শব্দগত যে বিশ্লেষণ সেটা যদি করেন, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ২ টোর কথা আমরা বলার চেষ্টা করছি। একটা হচ্ছে ফ্রেশ, একটা হচ্ছে ফ্রোজেন। এবং আমরা আমাদের স্বাভাবিক জ্ঞান বুদ্ধি থেকেই এটা জানি যে আসলে ২ টো জিনিস একসাথে থাকাটা একটু ডিফিকাল্টি বটে। যে একটা ফ্রেশ জিনিস কিভাবে ফ্রোজেন হয় বা একটা ফ্রোজেন জিনিস কিভাবে ফ্রেশ হয়। তো এটা আসলে ডিপ মিনিং টা হচ্ছে এই যে আপনি যখন এটাকে ফ্রেশলি কালেক্ট করলেন, আপনি প্লাজমাটাকে ফ্রেশলি কালেক্ট করলেন এবং সেটাকে কি করলেন, যে নির্দিষ্ট আমাদের টাইম লিমিটটা দেওয়া আছে। আমরা এখানে বলছি অ্যাপ্রক্সিমেটলি ৬ ঘন্টার মতো। সেই টাইম লিমিটের মধ্যে আপনি এটাকে ফ্রোজেন করে ফেললেন। তাহলে সেটা কি হলো? ফ্রেশলি কালেক্টেড ফ্রোজেন প্লাজমা। কিন্তু যদি টার্মটা এভাবে হতো যে ফ্রেশলি কালেক্টেড ফ্রোজেন প্লাজমা, তাহলে এটা বোঝার জন্য একটু সুবিধা হতো। কিন্তু এখন আমরা যেভাবে এটাকে বলছি যে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এটা লিটল বিট হচ্ছে একটু কনফিউজিং টার্ম। যাই হোক, ফ্রেশ রেফার্স টু দ্য টাইমিং অফ কালেকশন অ্যান্ড ফ্রোজেন রেফার্স টু লং টার্ম স্টোরেজ। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে ফ্রেশটা বোঝাচ্ছে টাইমিংটা আর ফ্রোজেনটা বোঝাচ্ছে লং টার্ম স্টোরেজের যে কন্ডিশনটা সেটাকে। তো এই গেল হচ্ছে আমরা যদি একদম শব্দগতভাবে এটাকে চিন্তা করি। কি ঘটছে এখানে? প্লাজমা সেপারেটেড ফ্রম দ্য হোল ব্লাড। এটা স্বাভাবিক। আমরা হোল ব্লাড থেকে আলাদা করছি এবং within 6 to 8 hours of collection, 6 hours is best time to collect FFP. আর হচ্ছে র্যাপিড ফ্রিজিং অফ প্লাজমা প্রিজার্ভস দ্য লেবাইল কোয়াগুলেশন ফ্যাক্টরস এট ম্যাক্সিমাম লেভেল। তাহলে এই ফ্রিজিং এর প্রধানতম উদ্দেশ্য হচ্ছে যে লেবাইল যে কোয়াগুলেশন ফ্যাক্টরস গুলি থাকছে প্লাজমার মধ্যে, সেগুলিকে ম্যাক্সিমাম লেভেলে প্রিজার্ভ করা। এটাই হচ্ছে আমাদের এই র্যাপিড ফ্রিজিং। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে সব ক্ষেত্রে কি আমরা এটাকে সরাসরি ব্যবহার করব? আমরা এখানে যে প্লেটলেট পুর প্লাজমা যেটাকে তৈরি করলাম সেটাকে আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না? আমাদেরকে এটা ফ্রোজেন করে ব্যবহার করতে হবে? এটার অ্যান্সার হচ্ছে যে না। আপনি ইচ্ছা করলে আপনার যদি হচ্ছে তাৎক্ষণিক প্রয়োজন হয়, আপনার তাৎক্ষণিক প্রয়োজনের ক্ষেত্রে আপনাকে সেক্ষেত্রে রিকুইজিশনটা সেভাবে আপনাকে দিতে হবে যে প্লেটলেট পুর প্লাজমা। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রেশ প্লাজমা। আমরা যে ফ্রেশ প্লেটলেট পুর প্লাজমা হলে এটাকে আমরা কি করব? ফ্রিজিং না করেই আপনাদেরকে হচ্ছে গিয়ে এটা সরবরাহ করব এবং আপনারা সেটাকে এই এফএফপি যে ইন্ডিকেশনে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা যে ইন্ডিকেশন, সেই একই ইন্ডিকেশনে আপনারা ফ্রেশ প্লাজমাও ব্যবহার করতে পারেন। এটা ফ্রিজিং করার কারণে যে এটার আলাদা কোনো হচ্ছে বৈশিষ্ট্য তৈরি হবে, নট লাইকলি। সুতরাং এটা একটু মাথায় রাখতে হবে। অনেকে এই জিনিসটা একটু অ মনে করেন যে আ প্লাজমাকে কালেক্ট করার পরে সেটাকে ফ্রিজ করতেই হবে এবং তার কারণে এটা বিশেষ কোনো গুণাবলী তৈরি হবে। এটা আসলে ঠিক না। গুণাবলী যেটা সেটা হচ্ছে ফ্রিজিং করা হোক বা ফ্রিজিং না করা হোক, গুণাবলী হচ্ছে অব্যাহত থাকবে। কিন্তু আমাদের টার্গেট থাকবে যে আমাদের যতদূর সম্ভব কমপ্লেক্স পথে না গিয়ে সিম্পল পথে হচ্ছে জিনিসটা চিন্তা করা আরকি। যে আমাদের যখন এখনই প্রয়োজন, ঠিক আছে? তাহলে আমি কি করব? আমার তখন অর্ডারটা রিকুইজিশন এর এভাবে দিতে হবে যে প্লেটলেট পোর প্লাজমা, প্লেটলেট পোর প্লাজমা। তাহলে আমরা বুঝবো যে প্লেটলেট পোর ফ্রেশ প্লাজমা আপনি চাচ্ছেন। যেটা ফ্রিজিং না করে আপনাকে রেডি করে আমরা দিয়ে দিব। ফ্যাক্টর 8 লেভেল at least 70% of normal fresh plasma level is present. তাহলে এটা একটা পূর্ব শর্ত যে আপনি যখন ফ্যাক্টর 8 লেভেলটা যদি দেখেন ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, তাহলে নরমালি আমরা যখন কালেক্ট করেছিলাম তখন যে লেভেলটা ছিল তার কমপক্ষে 70% থাকতে হবে। যদি থাকে তাহলে হচ্ছে এটা কি করবে? এটা আমাদের ডেফিনিশন ওয়াইজ আমরা এটাকে বলার চেষ্টা করছি যে সেটা একটা সঠিক এফএফপি। স্টোরড এট লেস দেন 20 ডিগ্রি সেলসিয়াস এবং কেউ বলেন যে লেস দেন 18 ডিগ্রি সেলসিয়াস ফর আপ টু 1 ইয়ার।
or at -65 degrees Celsius অথবা কেউ কেউ বলেন at -70 বা -80 degrees Celsius for up to 7 years. রিগার্ডিং দ্যাট, যে এই সময়ের মধ্যে এই রেফ্রিজারেটরের আপনার টেম্পারেচার আসলে পরিবর্তন হবে না বা এটা প্রপারলি স্টোর থাকবে, কখনো ওইভাবে হাই টেম্পারেচারের সম্মুখীন হবে না বা এটা এর মধ্যে কখনো করা হবে না। তাহলে এইসব শর্ত যদি পূরণ হয় তাহলে আমরা এটাকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বলতে পারি। তো আমরা এটাকে সাধারণত হোল ব্লাড ডাবল ট্রিপল ব্যাগে অথবা আমরা সাজেম যেটাকে বলি এসএজিএম বা এটা অ্যাডিটিভ সলিউশন, সেটার মধ্যেও হচ্ছে গিয়ে আমরা এটাকে প্রথমে হোল ব্লাডটা কালেক্ট করব, তারপরে হচ্ছে গিয়ে এটা কিভাবে প্রিপারেশন করা হয় সে সম্পর্কে বলছি। যে প্রথমে হচ্ছে এরকম একটা হোল ব্লাডে কালেকশন, হোল ব্লাড হিসাবে এটাকে ডাবল ট্রিপল ব্যাগে অথবা আপনার আর একটু যদি আমরা স্পেশাল কোনো ব্যাগ সিস্টেম থাকে অ্যাডিটিভ সলিউশন সহ সেটার মধ্যে কালেক্ট করব এবং তারপর আমরা ব্যাগগুলিকে ব্যালেন্স করবো। এটা সামনে ছবি আছে, সেটা আমি দেখাবো এখানে। ব্যালেন্স করব এবং সেন্ট্রিফিউজ রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ মেশিনে প্লেস করব। এটাকে হেভি স্পিন করা হবে এবং সেপারেট প্লাজমা তখন হচ্ছে স্যাটেলাইট ব্যাগে আমরা সেপারেট করব প্লাজমা এক্সট্রাক্টর দিয়ে। তো এই প্রসিডিওরটা জানার প্রয়োজন আছে এই জন্য যে অনেকে মনে করেন যে এই বিষয়টা হয়তো খুব সহজ বা খুব অল্প সময়ের মধ্যে সম্ভব, কিন্তু আমরা যদি সূক্ষ্মভাবে চিন্তা করে দেখি যে প্রত্যেকটা স্টেপে কিন্তু আপনার বিষয় আছে। আমরা যখন একটা রিকুইজিশন পেলাম, প্রথমে আমাদেরকে কি করতে হবে, যিনি ডোনার আসলেন তার কাছ থেকে হোল ব্লাড নিতে হবে এবং সেই ব্লাডটাকে হচ্ছে আমাদেরকে রেফ্রিজারেটর সেন্ট্রিফিউজ মেশিনে ব্যালেন্স করার মাধ্যমে সেন্ট্রিফিউগেশন করতে হবে। এই সম্পর্কে আপনারা জানেন যে সেন্ট্রিফিউগেশন করার জন্য ব্যালেন্সটা ইম্পর্টেন্ট। তো আমরা আসলে অনেক সময় দেখা যাচ্ছে একটা সিঙ্গেল ব্যাগের যদি রিকুইজিশন আসে তখন আমাদের জন্য এটাকে আসলে আগানো একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, সেটা অসম্ভব কিছু না। তারপরে আমরা এটাকে সেপারেট করবো স্যাটেলাইট ব্যাগে ইউজিং প্লাজমা এক্সট্রাক্টর। এটার জন্য টাইম দিতে হবে। তাহলে আপনি একদম যদি প্রথম থেকে শেষ পর্যন্ত চিন্তা করেন তাহলে আপনাকে সব মিলিয়ে হয়তোবা এর মধ্যে আবার প্রি ট্রান্সমিশন টেস্টিং এর টাইমও আছে কিন্তু আপনার স্পিনিং ক্রস ম্যাচিং এগুলি টাইম সাধারণত অ্যাড করে নেওয়া হয়। তাহলে মোটামুটি আপনার কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময়ের আগে আপনি এটা ডেলিভারি পাচ্ছেন না। এটা রেডি হয়ে যাওয়ার পর আমরা এটাকে লেবেলিং করব ইউনিট নাম্বার এবং ব্লাড গ্রুপ দিয়ে বিফোর সেপারেশন এবং কাট দ্য টিউবিং। এটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে ডাবল বা ট্রিপল ব্যাগে কালেকশন যদি করি বা তার সাথে হচ্ছে অ্যাডিশনাল ব্যাগে, তখন এটাকে সিল করব এবং এরপর এটাকে -20 ডিগ্রি সেলসিয়াস অথবা তারও নিচে 6 ঘন্টার মধ্যে এটাকে স্টোর করে ফেলবো। তাহলে আমরা সাধারণত একটা স্ট্যান্ডার্ড থ্রেশহোল্ড ব্লাড কালেক্ট করি 450 ml। আমরা যখন হচ্ছে গিয়ে এই প্রসিডিউরের শুরুতে কালেকশন করছি এবং সেইখান থেকে আমরা যে এফএফপি অথবা প্লেটলেট পোর প্লাজমা যেটাকে তৈরি করতে পারি সেটার পরিমাণ হতে পারে 175 to 250 ml। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে 450 থেকে 175 বা 250 ml পর্যন্ত আমরা ফ্রেশ প্লাজমা বা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা তৈরি করতে পারি। এটার মধ্যে কি থাকছে, 70 to 80 ইউনিট per DL of factor 8, factor 9, von Willebrand's factor and other plasma clotting factor। এই জিনিসগুলি হচ্ছে এই এফএফপি এর মধ্যে থাকছে। আমরা প্রসেসিং এর জন্য এখানে কিছু ছবি দেখানোর চেষ্টা করেছি। যে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা ছবি আসলে আমি একটু বোঝানোর জন্য ব্যবহার করেছি এখানে, যে রেফ্রিজারেটর সেন্ট্রিফিউজ মেশিন যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে খেয়াল করতে হবে যে নর্মাল যে রেফ্রিজারেশন প্রসিডিওর সেন্ট্রিফিউগেশন প্রসিডিওর, সেই প্রসিডিওরে এই মেশিনে কিন্তু এটা তুলনামূলকভাবে একটা বড় মেশিন। হ্যাঁ, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলি ব্লাড ব্যাগকে আপনার ব্যালেন্সের মাধ্যমে হচ্ছে এখানে প্লেসমেন্ট করা হয়েছে এবং এটাকে যখন আমরা সেন্ট্রিফিউজ করব তখন কি হবে, আমরা নিচে এখানে দেখতে পাচ্ছি এই ব্যাগটাতে কিন্তু অলরেডি এটা সেন্ট্রিফিউজের পরের অবস্থা। তাহলে এখানে নিচে ডেড সেল জমা হয়ে আছে এবং উপরে আমরা দেখতে পাচ্ছি প্লাজমা অংশটুকুকে। তাহলে এইগুলি পার হয়ে এসে যখন হচ্ছে আমাদের হাতে এটা আমরা পাবো, এটা পাওয়ার পরে আমরা কি করব, এটাকে হচ্ছে প্লাজমা এক্সট্রাক্টর, এই যে মেশিনটা এটাকে বলা হচ্ছে এটা একটা ম্যানুয়াল প্লাজমা এক্সট্রাক্টর। কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে গিয়ে অটোমেটিক একটা এক্সট্রাকশন সিস্টেমও ব্যবহার করা যেতে পারে, তবে সাধারণত এটাই ব্যবহার করা হয় ম্যানুয়াল প্লাজমা এক্সট্রাক্টর। এবং আলটিমেটলি সবার শেষে আমরা এখানে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা পেলাম এবং যেটুকু আমাদের পিছনে রয়ে গেল সেই জিনিসটার নাম হচ্ছে রেড সেল কনসেন্ট্রেট। এটা সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। তাহলে দিস ইজ দ্য প্রিপারেশন স্টেপস অফ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা অথবা ফ্রেশ প্লাজমা, আপনারা যেটাই বলেন। এটা ল্যাবরেটরিতে আমরা এইভাবে এটাকে
প্রসেসিং করতে পারি। আচ্ছা, এখন প্রসেসিং করার পরে আমরা কি বলেছি, -20 ডিগ্রি ফ্রিজ অথবা -40 ডিগ্রি ফ্রিজ। এই ফ্রিজ গুলি কিন্তু একটু অন্যরকম, এবং এটাতে কনস্ট্যান্টলি হচ্ছে কি এই টেম্পারেচারটাই ধরে রাখার চেষ্টা করা হয়। এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে টেম্পারেচার মনিটরের জন্য একটা সিস্টেম থাকে কন্টিনিউয়াসলি, এটা হচ্ছে 8 ঘন্টা পর পরই টেম্পারেচারকে হচ্ছে এখানে রেকর্ডের সিস্টেম আছে, এবং এর বাইরে গেলে হচ্ছে অ্যালার্ম সিস্টেমও থাকে। যখন হচ্ছে কি ফ্রিজের এই টেম্পারেচার তার নির্দিষ্ট টেম্পারেচারের বাইরে চলে যায়, তখন হচ্ছে এখানে আপনার হচ্ছে সিগন্যালিং মেথড রয়েছে, তো সেটা হচ্ছে জানান দেয় যে না, এটা টেম্পারেচার সঠিকভাবে মেনটেন হচ্ছে না। তাহলে এটা একটা বিষয়। আর এখানে আমরা থয়িং মেশিন একটা দেখানোর চেষ্টা করেছি। থয়িং মেশিনের অনেকগুলি ক্যাটাগরি আছে, তবে যেটা আসলে ওয়াইডলি ব্যবহার হয়, অনেক জায়গায় এটাও আসলে ব্যবহার হয় না, অনেক জায়গায় ওয়াটার বাথকেই হচ্ছে গিয়ে থ করার জন্য ব্যবহার করা হয়। তবে প্রকৃত থয়িং মেশিন ব্যবহার করতে পারলেই ভালো। তাহলে থয়িং মেশিন জিনিসটা কি? থয়িং মেশিন জিনিসটা হচ্ছে আমি ফ্রিজ থেকে আমি একটা রিকুইজিশন পেলাম যে আপনার হচ্ছে গিয়ে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা প্রয়োজন। তাহলে তখন আমি কি করব, এখান থেকে ফ্রিজ থেকে হচ্ছে এই শক্ত বরফ যেটা, সেটাকে হচ্ছে গিয়ে কিন্তু আপনাকে ডেলিভারি দিব না। তো অনেক সময় আমরা এটা দেখা যায় যে ডেলিভারি দিয়ে এটা ওয়ার্ডে গিয়ে হচ্ছে গিয়ে অনেক সময় অপ্রয়োজনীয় সময় বা অধিক সময় এটা পড়ে থাকে, তখন এটা একটা সমস্যা তৈরি করে। তো এইজন্য আমরা সবচেয়ে ভালো হচ্ছে করে এটাকে রেডি করে দেওয়া। করলে এটা হচ্ছে শেষ পর্যন্ত একটা লিকুইড ফর্মে চলে আসবে, এবং এটা টেম্পারেচারটাও কমে আসবে। -20 থেকে কমতে কমতে মোটামুটি রুম টেম্পারেচারে চলে আসবে। তখন আপনাকে যদি আমরা এটাকে ডেলিভারি দেই, ডেলিভারি দিলে তখন আমরা কি করব, এটা হচ্ছে কি আপনি সহজে ব্যবহার করতে পারবেন। তাহলে এটা হচ্ছে কি আমরা করার বিষয়টাও এখানে আলোচনা করলাম। তাহলে মোটামুটি দেখেন না, একটা প্রসেসিং এর জন্য কিন্তু অনেক সময় প্রয়োজন, এবং মানে স্টোরেজ থেকে যদি আপনি বের করেন, করতে আপনার মোটামুটি 20 থেকে 30 মিনিট সময় লেগে যেতে পারে। তাহলে 20 থেকে 30 মিনিট at 30 to 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বিফোর ইস্যুইং এ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমরা বলছি যে আমরা এটাকে করে দিব। থয়িং মেশিন অথবা ওয়াটার বাথ আমরা ব্যবহার করতে পারি। এবং আপনার কোনো দেশ হচ্ছে ওভেন সিস্টেমও আছে, যেটাতে হচ্ছে খুব দ্রুত করা সম্ভব। তো যাই হোক, সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে থয়িং মেশিন বা ওয়াটার বাথ ব্যবহার করা। The entry ports need to be protected from contamination during the process, transfused immediately or stored. আচ্ছা, তাহলে আমরা বলছি যে এফএফপি থড যেটা, তো আপনি হচ্ছে সেই ব্যাগের উপর যখন হচ্ছে করা হয়ে যাবে, সেই ব্যাগের উপর আমরা সাধারণত একটা সেটাতে লিখে দিই যে এফএফপি থড, এবং সেটাকে আপনার কি করতে হবে, ইমিডিয়েটলি ব্যবহার করতে হবে। এবং অথবা আপনি যদি ব্যবহার করতে না চান, তাহলে 1 to 6 ডিগ্রি সেলসিয়াস। এটা কোন ফ্রিজটা? এটা হচ্ছে যে ফ্রিজের মধ্যে আমরা সাধারণত হোল ব্লাড অথবা রেড সেল কনসেন্ট্রেট প্রিজার্ভ করি ফ্রম 1 to 6 ডিগ্রি সেলসিয়াস, সেইটার মধ্যে আমরা 24 ঘন্টা ধরে হচ্ছে 24 ঘন্টা পর্যন্ত এটাকে রাখতে পারবো। কখন থেকে? আমি যে মুহূর্ত থেকে করলাম, সেখান থেকে 1 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 24 ঘন্টা পর্যন্ত এটাকে রাখা যাবে, এবং এই সময়ের মধ্যে ব্যবহার করতে হবে। 24 ঘন্টার পরে ফ্রেশ ফ্রোজেন শুড বি রিমুভড এন্ড লেবেলড অ্যাজ থড প্লাজমা। তাহলে খেয়াল করে দেখেন যে তখন আর এটা 24 ঘন্টার পরে এটা হয়ে গেল থড প্লাজমা, তখন আর এটা ফ্রেশ ফ্রোজেন নাই। এবং আরেকটা জিনিস যেটা মানে খুব ইম্পর্টেন্ট, যে যখন 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, তখন আসলে অনেক সময় এটার ইউজ বা যে কারণে যে উদ্দেশ্যে আমরা ব্যবহার করব, সেটা অনেক সময় কার্যকর নাও হতে পারে। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কখন দিব? এই যে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমরা রেডি করলাম, বা আমরা প্লাজমা দেওয়ার কথা যে বললাম, এটা আমরা তাহলে কখন দেওয়ার চেষ্টা করব? তো হচ্ছে রিপ্লেসমেন্ট অফ মাল্টিপল কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সিস, যেমন কোথায় হচ্ছে লিভার ডিজিজে হতে পারে, ওয়ারফারিন অথবা অ্যান্টিকোয়াগুলেন্ট ওভারডোজ রিভার্সাল। একটা পেশেন্টের হয়তো ওয়ারফারিন ওভারডোজিং হয়েছে, সেখানে দিতে পারেন। ডিপ্লিশন অফ কোয়াগুলেশন ফ্যাক্টর ইন পেশেন্টস রিসিভিং লার্জ ভলিউম ট্রান্সফিউশন। আচ্ছা, প্রথমটা খেয়াল করেন, আমরা বলছি যে লিভার ডিজিজ, যে আপনি যখনই হচ্ছে যেমন একটা উদাহরণ, একটা ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট, তার কি হচ্ছে, আমরা এখানে দেখে এসেছি যে আমরা জানি যে এই যে প্রোটিন তৈরি হয়, এটার পিছনে কার ভূমিকা আছে? এটার পিছনে আসলে লিভারের ভূমিকা আছে। তাহলে এই যে লিভার ডিজিজ হলে কি হবে, আপনার তো আলটিমেটলি কি তৈরি হচ্ছে না, প্রোটিন তৈরি হচ্ছে না। তো প্রোটিন বা কম তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই যে মাল্টিপল কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, সেখানেও হতে পারে আপনার প্রোটিনের ডেফিসিয়েন্সি হতে পারে। হ্যাঁ, তো সেই সব জায়গায় আমরা কি করব, এটা ব্যবহার করতে পারি।
আবার লার্জ ভলিউম ট্রান্সফিউশন যখন আপনি দিবেন তখনও কি সে একটা মনে করেন আমি এখানে উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে আমরা ফ্রেশ হোল ব্লাড দীর্ঘদিন ধরে ফ্রিজে রেখে দিলাম, তাহলে আমরা জানি যে আমরা যদি এটাকে -20 নিচে বা -18-তে যদি প্রিজার্ভ না করি তাহলে কি হবে? এই যে আপনার কোয়াগুলেশন ফ্যাক্টর গুলি সেগুলি কিন্তু আলটিমেটলি পারসিস্ট করবে না, সেগুলি নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি যদি হচ্ছে কি লার্জ ভলিউম ট্রান্সফিউশন কখনো করতে চান, তাহলে আপনাকে পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে আপনি যে ব্লাড ব্যাগটা ট্রান্সফিউজ করছেন সেটার মধ্যে কিন্তু কোয়াগুলেন্ট নেই, কোয়াগুলেশন ফ্যাক্টর নেই। তাহলে কোয়াগুলেশন ফ্যাক্টর না থাকলে তখন কি? তখন আমরা সাথে এফএফপি এড করব, কারণ তো ডিআইসির ক্ষেত্রে আমরা জানি কি এখানে কোয়াগুলেশন কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি, যে আপনার হচ্ছে যে ফ্যাক্টর গুলি কোয়াগুলেশন করতে সেগুলি হচ্ছে কনজাম্পশন হয়ে যাচ্ছে। তো কনজাম্পশন হয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে কি ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, সেখানেও আপনার ফ্রেশ ফ্রোজেন প্লাজমাতে আমরা কোয়াগুলেশন ফ্যাক্টর গুলি দেওয়ার চেষ্টা করব। থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা এই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের ফ্রেশ ফ্রোজেন প্লাজমার ইন্ডিকেশন রয়েছে। হেমোরেজিক ডিসঅর্ডার অফ দ্য নিউবর্ন এই ক্ষেত্রে প্রয়োজন রয়েছে রিপ্লেসমেন্ট ফ্লুইড ইন প্লাজমাফেরেসিস। প্লাজমাফেরেসিস কথার মিনিং হচ্ছে যে আমরা যখন অ্যাফেরেসিস মেশিনের মাধ্যমে হোল ব্লাডকে কালেক্ট করে সেখান থেকে হচ্ছে কি প্লাজমাকে আলাদা করে ফেলি, সেখানে আমাদেরকে রিপ্লেসমেন্ট ফ্লুইডের প্রয়োজন পড়ে। হ্যাঁ, আমরা রিপ্লেসমেন্ট ফ্লুইড হিসাবেও তখন হচ্ছে গিয়ে ফ্রেশ ফ্রোজেন প্লাজমাকে কাজে লাগাতে পারবো। তাহলে আমরা কিছু কিছু ইন্ডিকেশন এখানে দেখার চেষ্টা করলাম। তো এটাকে আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা যদি করি, যে আমরা ব্রিটিশ কমিটি অফ স্ট্যান্ডার্ডস ইন হেমাটোলজি, যদি এটা অনেক পুরানো, কিন্তু এটার সুবিধাটা হচ্ছে যে এখানে একবার মানে এক দৃষ্টিতে হচ্ছে কি আপনি বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পাচ্ছেন, যেগুলো অনেক সময় আমাদের মধ্যে একটু কনফিউশন তৈরি করে। সেই জন্য হচ্ছে কি এটাকে একটু দেখানোর চেষ্টা করা। যেমন ডেফিনিট ইন্ডিকেশন কথায় ফ্যাক্টর ডেফিসিয়েন্সি আছে, যে আপনার ফ্যাক্টর এখানে 8, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 13 ফ্যাক্টর ডেফিসিয়েন্সি আছে, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। ওয়ারফারিনের রিভার্সাল করতে ব্যবহার করতে পারবেন, অ্যাকিউট ডিআইসি তে ব্যবহার করতে পারবেন, এন্ড থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। তাহলে এগুলি হচ্ছে একদম ডেফিনিট ইন্ডিকেশন। কন্ডিশনাল ইউজ, যে এইসব ক্ষেত্রে প্রয়োজনে ব্যবহার করা যাবে। ম্যাসিভ ট্রান্সফিউশন বলতে আসলে বোঝায় যে যখন 24 ঘন্টা সময়ের মধ্যে আপনি একজন পেশেন্টের যে ব্লাড ভলিউম ছিল সেটাকে আপনি কি করলেন, সেটা মানে সেই পরিমাণ আপনার ব্লাড তাকে দিতে হলো, যে কোনো কারণ তার ম্যাসিভ হেমোরেজ হোক বা অন্য কোনো কারণেই হোক, তার হচ্ছে সেই হেমোরেজিক লসটাকে পূরণ করার জন্য আপনি কি করলেন, ম্যাসিভ ট্রান্সফিউশন দিলেন। এটা একটা বিষয়। তারপরে হচ্ছে লিভার ডিজিজ যদি থাকে সেই সময়, কার্ডিওপালমোনারি বাইপাস যখন চলে সেই সময় হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমার ব্যাপার রয়েছে, যাতে হচ্ছে কোয়াগুলেশন কম হয়, সেটার একটা বিষয় রয়েছে। পেডিয়াট্রিক কিছু ইন্ডিকেশন আছে আলাদা, সেটা আমরা আজকের এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করব না, এটা ভবিষ্যতে ইনশাল্লাহ যখন আমরা ট্রান্সফিউশন ইন পেডিয়াট্রিক্স শীর্ষক একটা লেকচার হয়তো নেওয়ার চেষ্টা করব, সেই সময় আমরা বলবো। ডিরেন্স কোয়াগুলেশন এটা ডিউ টু আদার কজেস, সেরকম যদি হয় তখনও ব্যবহার করব। আচ্ছা, নিচের গুলিকেও তার মানে আসলে জাস্টিফিকেশনটা একটু কম মনে হয়, এবং সেক্ষেত্রে আসলে কম ব্যবহার করাই ভালো। যেমন ধরেন হাইপোভলিউমা দেওয়া যাবে না তা কিন্তু না, কিন্তু জাস্টিফিকেশন আসলে রিলেটিভলি লো। প্লাজমা এক্সচেঞ্জ, ফর্মুলা রিপ্লেসমেন্ট, নিউট্রিশনাল সাপোর্ট, ইমিউনোডেফিসিয়েন্সি স্টেট। বিশেষত যে নিচের ইমিউনোডেফিসিয়েন্সি স্টেট, যে একজন মানুষের যে সে তার হচ্ছে ইমিউনোডেফিসিয়েন্সি আছে, আমরা চিন্তা করলাম যে তাকে আমি যদি প্লাজমা দিতে পারি তাহলে প্লাজমার মধ্যে কি আছে, অ্যান্টিবডি আছে, তাহলে তার ইমিউনোডেফিসিয়েন্সি স্টেটটাকে সে ওভারকাম করবে। তো আসলে এত সরলীকরণ ভাবে এটা চিন্তা করা ঠিক হবে না। ইমিউনোডেফিসিয়েন্সি বা ইমিউনোলজিক্যাল আপনার চিন্তা ভাবনা থেকে অবশ্যই প্লাজমার ব্যবহার রয়েছে, কিন্তু সেটা আসলে এইভাবে না। নিউট্রিশনাল সাপোর্টের শুধু এফএফপি দিয়ে দেওয়ার আসলে তেমন কোনো সুযোগ নেই। তো এটা জাস্ট একটা গ্রস চার্ট, যদি অনেক পুরানো, কিন্তু আমি এটা ব্যক্তিগতভাবে পছন্দ করি, কারণ এতে কিছু ডেফিনিট কন্ডিশনাল ইউজ এবং নো জাস্টিফিকেশন এই টাইপের কিছু মানে দিক নির্দেশনা দেওয়া আছে। এর মধ্যে কিছু কিছু এখন পরিবর্তিতও হয়েছে, আপডেটেড হয়েছে, কিন্তু মূল বেসিক থিওরি আসলে একই। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে দিব, কতটুকু দিব। তো আমরা বলছি যে অ্যাকসেপ্টেড ডোজ অফ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ট্রান্সফিউশন হচ্ছে 12 থেকে 15 ml পার কেজি। তাহলে পেশেন্টের বডি ওয়েট হিসাবে আমরা এটাকে একটা ডোজিং হিসাব করার চেষ্টা করব, যে একটা সেটআপে কতখানি তিনি হচ্ছে গিয়ে এটাকে পাবেন।
এবং however dose depends on underlying clinical condition। তাহলে ক্লিনিক্যাল কন্ডিশনটা ইম্পর্টেন্ট। আপনার যে শুধু মানে ওজনের বিপরীতে আপনি দিবেন তা কিন্তু না। আপনার কি করতে হবে, ক্লিনিক্যাল কন্ডিশন যেটা আছে সেটাকেও আপনার দেখতে হবে। Post transfusion assessment of patient coagulation parameter like PT, APTT or specific factor assay is important for monitoring। তাহলে আমরা শুধু দিয়েই যে আমাদের দায়িত্ব কর্তব্য শেষ করে দিব তা কিন্তু না, আমাদেরকে কি করতে হবে, পাশাপাশি পোস্ট ট্রান্সফিউশন অ্যাসেসমেন্টেরও প্রয়োজন রয়েছে। যেখানে ফিজিবল, যেখানে সম্ভব, সেখানে আমরা পোস্ট ট্রান্সফিউশন অ্যাসেসমেন্টও করার চেষ্টা করব। তো এটা হচ্ছে ডোজের ক্ষেত্রে। আচ্ছা, এখন ফ্রোজেন প্লাজমা কোনটা? আমরা ফ্রেশ ফ্রোজেন বলেছি, এখন হচ্ছে শুধু ফ্রোজেন। তাহলে সেপারেটেড ফ্রম হোল ব্লাড, এটা অলরেডি সেপারেটেড হয়ে গেছে। এবং এটার মধ্যে হচ্ছে যে দ্য লেভেল অফ লেভেল ক্লটিং ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 5 ইজ লোয়ার দেন ফ্রেশ প্লাজমা দেন ইন ইজ লোয়ার ইন ফ্রোজেন প্লাজমা দেন ইন ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। তাহলে যেটাকে আমরা অলরেডি করে ফেলেছি, মানে এটা ফ্রোজেন, নট ফ্রেশলি ফ্রোজেন। এটা হচ্ছে যে আমরা বলেছি যে সেপারেটেড হয়ে গেছে, কিন্তু আমরা পরে এটাকে হচ্ছে আপনার ফ্রোজেন করেছি। তাহলে সেক্ষেত্রে কি হবে, ফ্যাক্টর 8 ফ্যাক্টর 5 এগুলি হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা হচ্ছে লেভেলটা কম থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। আর অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট টু মাইল্ড টু মডারেট কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি অনেক সময় পাওয়া যায়। তো এটা আসলে ফ্রোজেন প্লাজমা আলাদা যে খুব গুরুত্ব আছে তা না। অনেক সময় দেখা যাচ্ছে যে যদি এমন হয়ে থাকে যে ফ্রেশলি কালেক্টেড আপনি পাচ্ছেন না, যে লেস দেন 6 আওয়ার্স এর আগে কালেকশন করা পাওয়া যায় নাই, কিন্তু আপনার কাছে হচ্ছে গ্রেটার দেন 6 আওয়ার্স অথবা 8 আওয়ার্স লেস দেন 24 আওয়ার্স এরকম সময়ের কালেক্ট করা ফ্রেশ হোল ব্লাড আছে, তখন সেখান থেকে আপনি ইচ্ছা করলে এই প্লাজমাটাকে সেন্ট্রিফিউগেশন আলাদা করে সেটাকে হচ্ছে আপনি ফ্রোজেন করতে পারেন এবং পরবর্তীতে সেটাকে আবার করে ব্যবহার করতে পারেন। তো এত জটিলতায় যাওয়ার আসলে সুযোগ খুব একটা নেই, যে মানে আইদার ফ্রেশ প্লাজমা অথবা এফএফপি যেটা অ্যাভেলেবল থাকে সেটা ব্যবহার করা, এটা একটা মানে কমপ্লেক্স অপশন আর কি, সেটাতে যাওয়ার খুব একটা প্রয়োজনীয়তা নেই। এটা যদিও একটু অ্যাডভান্স, আমাদের নর্মাল ক্ষেত্রে আসলে ব্যবহার হয় না, আমাদের দেশেও খুব একটা ব্যবহার এটা নেই, তবু হচ্ছে জানার খাতিরে জানা বা ইনফরমেশনটা মাথায় থাকা, যে হচ্ছে সলভেন্ট অথবা ডিটারজেন্ট ট্রিটেড প্লাজমা। আমরা যদি এই যে প্লাজমা, এটাকে আমরা কোনো সলভেন্ট বা ডিটারজেন্ট দিয়ে যদি মানে ট্রিট করি, তাহলে হচ্ছে এটার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ বলা হচ্ছে যে লিপিড এনভেলপ ভাইরাস যদি এটার মধ্যে থাকার সম্ভাবনা থাকে, যেমন হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি, এইচআইভি, এই ভাইরাসগুলিকে হচ্ছে ইনঅ্যাক্টিভেট করে, বাট নট দ্য নন লিপিড এনভেলপড ভাইরাস লাইক হেপাটাইটিস এ এন্ড পার্ভো ভাইরাস। তাহলে খুব একটা সুবিধা আসলে নেই এখানে। হচ্ছে যে ট্রিটমেন্ট করার পরে হচ্ছে মানে সলভেন্ট বা ডিটারজেন্ট এখানে ব্যবহার করা হচ্ছে, বুটাইল ফসফেট বা ডিটারজেন্ট ট্রিটন X100 1%, এটা হচ্ছে স্ট্রেংথ, কিন্তু এগুলি আসলে আমাদের এখানে খুব একটা ব্যবহার হয় না, বা ওভারঅল ব্যবহার তুলনামূলকভাবে কম। লাভ হচ্ছে যে এটা আমরা লিপিডের যে এনভেলপ ভাইরাস আছে সেগুলোকে ইনঅ্যাক্টিভেট করতে পারি। আচ্ছা, এরপর আরেকটা টার্ম যেটা প্রায় আমরা শুনি, ক্রায়োপ্রিসিপিটেট। ক্রায়োপ্রিসিপিটেট মানে ক্রায়ো কথার মিনিং হচ্ছে যে এখানে এটা কি, এটা যে অলরেডি এটা বরফ আকৃতিতে আছে, বরফ ফর্মে আছে, এবং প্রিসিপিটেট আমরা জানি যে প্রিসিপিটেশন হয়, তাই না? আমি একটা প্রসিডিওর ফলো করার পরে এটার হচ্ছে গিয়ে তলানি, সহজ ভাষায় আমরা সহজ বাংলা ভাষায় তলানি হিসেবে বলতে পারি। তো cryoprecipitate, precipitate of fresh frozen plasma when it is thawed at 4 degrees Celsius অথবা 1 degree to 6 degree Celsius and then centrifuged, collected and refrozen। তাহলে আমরা যখন হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমাকে করলাম, তখন কি হলো, এটার হচ্ছে আমরা একটা প্রিসিপিটেট পেলাম। সেই প্রিসিপিটেটটাকে যখন আমরা সেন্ট্রিফিউজ করে কি করবো, প্রিসিপিটেটটা নিচে থাকবে, এটা আলাদা হয়ে যাবে, সেটাকে আমরা কালেক্ট করে আবার প্রয়োজনে রিফ্রোজেন করতে পারবো। তাহলে এটার মধ্যে কি আছে, এটার গুরুত্ব কেন? এটার মধ্যে আছে হচ্ছে আপনার ফিব্রিনোজেন, ফ্যাক্টর 8, ভন উইলিব্রান্ড ফ্যাক্টর, ফাইব্রোনেকটিন, ফ্যাক্টর 13। তাহলে এই জিনিসগুলিতে আমরা এই জিনিসগুলি হচ্ছে এই প্রিসিপিটেটের মধ্যে বেশি। কতখানি? যেমন 18 to 100 ইউনিট অফ ফ্যাক্টর 8, 100 to 250 milligram of fibrinogen, 50 to 60 milligram of fibronectin, 40 to 70% of von Willebrand factor, 20 to 30% of factor 13। তাহলে এই পরিমাণ হচ্ছে এই জিনিসগুলি এটার মধ্যে থাকবে। তাহলে এটার সহজভাবে আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে যেখানে এই ধরনের ফ্যাক্টরগুলি ডেফিসিয়েন্সি থাকবে, সেখানে আমরা কিন্তু
ক্রায়োপ্রিসিপিটেটকে ব্যবহার করতে পারি। আমরা এফএফপি কে ব্যবহার না করে ফ্রোজেন প্লাজমাকে বা প্লেটলেট পুর প্লাজমাকে ব্যবহার না করে আমরা ক্রায়োপ্রিসিপিটেট যদি আমাদের প্রস্তুত থাকে সেটাকে আমরা ব্যবহার করতে পারি। এবং কম্প্যাটিবিলিটি টেস্টিং এটা অনেক সময় হচ্ছে কি প্রয়োজন পড়ে না। আপনি ইচ্ছা করলে নাও করতে পারেন। তবে এই একটা জিনিস এটাও মাথায় রাখা উচিত যে যতই আমরা এটাকে হচ্ছে আলাদা করার চেষ্টা করি না কেন, যে আমি ফ্রেশ হোল ব্লাডকে আপনার সেন্ট্রিফিউগেশন করলাম বা হচ্ছে প্লাজমাফেরেসিস এর মাধ্যমে আলাদা কালেক্ট করা হলো। কিন্তু তারপরেও অল্প কিছু রেড সেল আসলে একদম মিনিমাম রেড সেল থাকার সম্ভাবনা সবসময় থাকে। তো কম্প্যাটিবিলিটি টেস্টিং না করলেও চলে, কিন্তু করে দেওয়া বা করাটা হচ্ছে গিয়ে একদিকে বেটার। আচ্ছা, প্রোডাকশন আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করেছি যে আমরা কিভাবে করি। যেমন সেন্ট্রিফিউজ করেছিলাম, প্লাজমাকে আলাদা করেছিলাম, অ্যাটাচ করেছি এবং তারপর সেটাকে সাথে সাথে ফ্রিজ করে ফেলেছিলাম। এবং ফ্রিজ কততে করেছি এটার কিছু বিষয় আছে, এটা অত ডিটেলস জানা সবার জন্য জরুরি না। তো ফ্রিজিং করার পরে আমরা যেটা করেছি যে করেছি। মানে হচ্ছে সেটাকে সহজ ভাষায় ঠান্ডা জিনিসকে গরম করা। হ্যাঁ, সেটাকে আমরা করেছি আনটিল দেয়ার ইজ সাম প্রিসিপিটেট। তো সেটার এই থয়িং এর মধ্যে হচ্ছে গিয়ে একটা পর্যায়ে গিয়ে আমরা কি পাচ্ছি, এটাকে আমরা যখন করলাম এখানে আমরা এই যে প্রিসিপিটেট পেলাম। তাহলে এই যে প্রিসিপিটেট, যেটা প্রিসিপিটেটের কম্পোনেন্ট, এটাই হচ্ছে ক্রায়ো, এবং এটাকে আমরা কি করলাম আবার স্টোরেজ করলাম। আর এর বাইরে যেটুক রয়ে গেল সেটুকু আমরা কি করলাম আরেকটা, মানে এই নিচের হচ্ছে ক্রায়ো প্রিসিপিটেটকে রেখে আমরা এটাকে আরেকটা ব্যাগে শিফট করে দিলাম, সেটার নাম হচ্ছে ক্রায়ো ডিপ্লিটেড প্লাজমা। তো আমরা এটাকে আলাদা করে ফেলতে পারি। এটা এই প্রসিডিউর সম্পর্কে একদম মিনিমাম কিছু বলা হলো। তাহলে কতটুক? এটা ভেরি ভেরি স্মল ইউনিট, 10 to 15 ml ক্রায়োপ্রিসিপিটেট। তাহলে আমরা ওখানে দেখে এসেছিলাম যে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা অথবা হচ্ছে গিয়ে আমরা যদি প্লেটলেট পুর প্লাজমা যেটা, সেখানে আমরা 170 থেকে 200 ml 250 ml পর্যন্ত পাওয়া সম্ভব ছিল। কিন্তু এখানে এসে দেখেন যে আমরা যখন এইভাবে ক্রায়োপ্রিসিপিটেট তৈরি করলাম, এটাকে আলাদা করে ফেললাম, তখন এটা ইচ ইউনিট হচ্ছে 10 to 15 ml। আর শেলফ লাইফ আপনার হচ্ছে আপনি এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন, এবং ফ্রোজেন করে 18°C এর নিচে আপনাকে রাখতে হবে। 1 বছর পর্যন্ত আপনি রাখতে পারবেন। কিন্তু আপনি একবার যদি এটাকে আবার করে ফেলেন, তখন হচ্ছে আপনি 6 ঘন্টার মধ্যে এটাকে ব্যবহার করে ফেলতে হবে। তাহলে ইস্যু করার আগে থড ওভার 20 to 30 মিনিট ফর 30 to 37°C ইন ওয়াটার বাথ। কোথায় ইউজ করব বা কেন ইউজ করব, বা এই যে কষ্ট করে একটা জিনিস দেখেন কতগুলি প্রসিডিওর এটাকে ফলো করতে হচ্ছে, এটার মানে আলটিমেটলি ইন্ডিকেশন কি? The indication হচ্ছে as an alternative to factor VIII concentrate in treatment of inherited deficiency of von Willebrand factor, যেটা আমরা পাচ্ছি von Willebrand ডিজিজে, ফ্যাক্টর 8 হেমোফিলিয়া এ তে এবং ফ্যাক্টর 13। তাহলে এই জিনিসগুলির যদি হচ্ছে কি আমরা ডেফিসিয়েন্সি থাকে, ইনহেরিটেড ডেফিসিয়েন্সি থাকে, সেসব ক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। অ্যাজ এ সোর্স অফ ফিব্রিনোজেন ইন অ্যাকোয়ার্ড কোয়াগুলোপ্যাথিস, যেমন হচ্ছে আপনার ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। ডিআইসি তে আমরা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ফিব্রিনোজেন দিলে হচ্ছে পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভ করে। তো এটাও একটা বিষয়। হাইপোফিব্রিনোজেনিমিয়া, এই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, কারণ এটার মধ্যে ফিব্রিনোজেন আছে। ফাইব্রোনেকটিন ডেফিসিয়েন্সি যদি থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তাহলে পয়লা নাম্বার যেটা, সেই ক্ষেত্রটাতে ক্রায়োপ্রিসিপিটেট অনেক সময় ব্যবহার হয়ে থাকে। সুবিধাটা হচ্ছে যে এখানে ভলিউমটা অল্প, যে 10 to 15 ml, এবং এই 10 to 15 ml ভলিউমের মধ্যে হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে যথেষ্ট পরিমাণ ফ্যাক্টর ফ্যাক্টর 8, ফ্যাক্টর 13, von Willebrand ফ্যাক্টর এগুলি থাকছে, ফিব্রিনোজেন এগুলি থাকছে। সুতরাং এগুলি আপনি ব্যবহার করতে পারেন। ক্রায়োপ্রিসিপিটেটের ইউজেস এর মধ্যে এটা রিলেটিভলি সাবজেক্টিভ, যাকে দিচ্ছেন তার উপর নির্ভরশীল। মনিটর করা হবে সিরিয়াল মেজারমেন্ট অফ প্লাজমা ফিব্রিনোজেন দিয়ে। 1 ইউনিট হচ্ছে আপনার ফিব্রিনোজেন বাড়াবে 5 থেকে 10 মিলিগ্রাম পার ডেসিলিটার in an average size adult. Cryoprecipitate has been used with a source of thrombin as a topical hemostatic agent as well. এটা কখনো কখনো টপিক্যাল হেমোস্ট্যাটিক এজেন্ট হিসাবেও আপনি ক্রায়োপ্রিসিপিটেট কে ব্যবহার করতে পারেন। So these are the uses of cryoprecipitate. আচ্ছা, এখন আমরা ক্রায়োকে আলাদা করে ফেলার পরে যে হচ্ছে প্লাজমাটা রয়ে গেল, ক্রায়োপ্রিসিপিটেট ডিপ্লিটেড ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, যেটুকু আলাদা রয়ে গেল সেটার কি কাজ? The remaining thawed plasma of FFP that is left after cryoprecipitate is separated, it is called the cryoprecipitate reduced plasma, অথবা এটা আরেকটা নাম হচ্ছে ক্রায়ো সুপারনেটেন্ট।
All the factors like fibrinogen, factor 8, von Willebrand's factor, factor 13, and fibronectin are reduced in cryoplasma. It is deficient in the pathogenic ultra-large multimers of von Willebrand factor, but contain some von Willebrand factor cleaving protease. তো এটার আসলে স্টোরেজ আপনি ইচ্ছা করলে করতে পারেন এবং ইন্ডিকেশন হচ্ছে ট্রিটমেন্ট অফ রিফ্র্যাক্টরি থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। সেই ক্ষেত্রে আপনি এই ক্রায়োপ্রিসিপিটেড ডিপ্লেটেড ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা ক্রায়োসুপারনিটেন যেটা সেটাকে হচ্ছে ব্যবহার করতে পারেন। ফ্যাক্টর 8 কনসেন্ট্রেট আমরা বলেছি যে প্রিপেয়ার্ড ফ্রম হচ্ছে লার্জ ভলিউম অফ পুল প্লাজমা, মানে তাহলে নরমালি আপনি এটাকে কিছু কোথায় করতে পারবেন না, ল্যাবরেটরির মধ্যে হচ্ছে কি কিন্তু এটাকে করা যাবে না। তাহলে আমরা হচ্ছে ফ্যাক্টর 8 কনসেন্ট্রেটটা করতে হলে আমাদেরকে লার্জ ভলিউম পুল প্লাজমা ইন ফর্ম অফ রিকম্বিনেন্ট ফ্যাক্টর 8 ইউজিং ডিএনএ টেকনোলজি, সেইভাবে আপনি এটা করা সম্ভব। এবং when prepared from pooled plasma, techniques used to inactivate or eliminate viral contamination, including pasteurization, solvent or detergent treatment, and monoclonal purification. তাহলে এখানে যতটা মানে তুলনামূলকভাবে সহজভাবে আমরা সাপ্লাই দিতে পারছিলাম, আমরা যখন হচ্ছে কি ফ্যাক্টর 8 কনসেন্ট্রেট দিব তখন কিন্তু আমাদেরকে আরো কিছু স্টেজের বা স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে। কোথায় দিবেন? ট্রিটমেন্ট অফ হেমোফিলিয়া এ, ট্রিটমেন্ট অফ von Willebrand's ডিজিজ। এটা খুব সহজ এবং ইন্ডিকেশন হিসেবে এছাড়া এটা কোনো ইন্ডিকেশন নেই আসলে। ফ্যাক্টর 9 কনসেন্ট্রেট এটা প্রিপেয়ার করবেন কোত্থেকে? এটা হচ্ছে প্রিপেয়ার্ড ফ্রম পুল প্লাজমা এবং অ্যাভেলেবল ইন 3 ফর্ম। আপনি পাচ্ছেন হচ্ছে প্রথম কমপ্লেক্স কনসেন্ট্রেট, ফ্যাক্টর 9 কনসেন্ট্রেট, রিকম্বিনেন্ট ফ্যাক্টর 9। তিনটা ফর্মে পাওয়া যেতে পারে এবং এগেইন দিস ইজ নট এ ল্যাবরেটরি প্রোডাক্ট। এটা হচ্ছে গিয়ে পুল প্লাজমা থেকে বিভিন্ন স্টেপ পার হয়ে হচ্ছে কি আপনাকে ফ্যাক্টর 9 কনসেন্ট্রেট তৈরি করতে হবে। এবং ফ্যাক্টর 9 এর ইন্ডিকেশন হচ্ছে ট্রিটমেন্ট অফ ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি আর হেমোফিলিয়া বি, ট্রিটমেন্ট অফ ফ্যাক্টর 11 ডেফিসিয়েন্সি হেমোফিলিয়া সি, অনেক ক্ষেত্রে বলে থাকে। তো হচ্ছে আমরা মূলত হেমোফিলিয়া বি যেটা ফ্যাক্টর 9 এর ডেফিসিয়েন্সি সেখানে ব্যবহার করব। অলসো কন্টেন ফ্যাক্টর 2, ফ্যাক্টর 7 এন্ড ফ্যাক্টর 10 ইন কনসেন্ট্রেটেড ফর্ম। এটা ভায়াল হিসাবে পাওয়া যায় এবং ভায়ালের মধ্যে অন্যান্য ফ্যাক্টরও কিছু কিছু থেকে থাকে। এটা ডিটেইলস আসলে আমাদের জানার খুব প্রয়োজনীয়তা নেই। এটা ডিটেইলস এর মধ্যে আমরা আসলে খুব একটা যাব না। ফ্যাক্টর 9 কনসেন্ট্রেট যেটা স্টোরেজটা হচ্ছে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, শেলফ লাইফ থাকবে হচ্ছে 36 মান্থ। এটার আসলে আরো কারেন্ট আপনার হচ্ছে দুটো প্লাজমোডিয়াম ভাইরাস ইনঅ্যাক্টিভেটেড ফ্যাক্টর পাওয়া যায়, ডিটেইলস আমরা যাচ্ছি না। আচ্ছা, অ্যালবুমিন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। অ্যালবুমিন ইজ দ্য কোয়ান্টিটেটিভলি ডমিনেন্ট প্লাজমা প্রোটিন। এটার একটা মলিকুলার ওয়েট আছে, এটা একটা ওয়াটার সলিউবল প্রোটিন, সিনথেসাইজ ইন দ্য লিভার এট এ রেট অফ অ্যাবাউট 15 গ্রাম পার ডে, হাফ লাইফ অ্যারাউন্ড হচ্ছে 25 ডেজ। এটা হচ্ছে অ্যালবুমিন সম্পর্কে আমরা প্রাথমিক কথা। এখন প্রিপারেশন কিভাবে হবে? কমার্শিয়ালি অ্যাভেলেবল অ্যালবুমিন প্রিপারেশনস আর অবটেইনড ফ্রম প্লাজমা ফ্র্যাকশনেশন অ্যাকর্ডিং টু কোন এন্ড অনক্লে, এটা অথবা একটা নিসম্যান অথবা হচ্ছে কিস্টলার ফর্মুলেশন পদ্ধতি আছে, সেই হিসাবে সেভাবে হচ্ছে কি এটাকে কমার্শিয়ালি প্রিপেয়ার করা হয়। obtained in fraction 5 in Kohn process and subsequently pasteurized for viral inactivation. এই সলিউশন গুলিতে কন্টেন্ট কেমন থাকে? 3.5 to 5% or 20 to 25% অ্যালবুমিন at a purity of 95 to 98%। তাহলে এই প্রসিডিওর গুলির মাধ্যমে আমরা যখন অ্যালবুমিনকে প্রিপেয়ার করলাম, এটাকে দুইটা স্ট্রেংথে 3.5 to 5 আর 20 to 25% আমরা প্রস্তুত করতে পারি বা পেতে পারি। প্রিজারভেটিভ নান, এখানে হচ্ছে কি আপনার প্রোটিন কম্পোজিশন থাকে গ্রেটার দেন 96% অফ দ্য টোটাল প্রোটিন, দ্য ফাইনাল প্রোডাক্ট মাস্ট কন্টেইন দ্য অ্যালবুমিন। তো এটা আমরা অনেকেই আমাদের ইন্টার্ন লাইফে বা বর্তমান কর্মজীবনে ব্যবহার করছি, যারা অলরেডি পাস করে এসেছে এবং যারা সামনে করব তারাও এটা আমরা ইনশাল্লাহ সামনে ব্যবহার করব। তো কোন প্রসেস যেটা বেসড অন ডিফারেন্সিয়াল প্রিসিপিটেশন অফ দ্য প্লাজমা প্রোটিন বাই manipulation of the ethanol concentration and pH of low ionic strength solution maintained at sub-zero temperature. এটা সম্পর্কে আসলে ডিটেইলস জানার কিছু নাই, তবে প্রসিডিউরের নামটা অনেক সময় যারা নির্দিষ্টভাবে ট্রান্সমিশনে পড়াশোনা করবেন তারা অনেক সময় এটা একটু মাথায় রাখতে পারেন যে ফ্র্যাকশনেশন প্রসেস সেটা আসলে বেসিক্যালি কোনটা ব্যবহার করা হয় এবং সেটা কিভাবে কাজে লাগে, এটা হয়তোবা যারা অ্যাডভান্স জানতে চান তাদের ক্ষেত্রে প্রযোজ্য। ডোজিং এর ক্ষেত্রে আমরা বলছি যে অ্যাকর্ডিং টু আমেরিকান হসপিটাল ফর্মুলারি সার্ভিস ডোজ ইনফরমেশন গাইড, আমরা টিপিক্যাল ইনিশিয়াল অ্যাডাল্ট ডোজ হচ্ছে 25 গ্রাম। এটা ক্যান বি রিপিটেড ইন 15 to 30 minutes ডিপেন্ডিং অন দ্য পেশেন্ট রেসপন্স, এন্ড আপ টু 250 গ্রাম
of albumin may be transfused in 48 hours period. The infusion rate should be based on the patient condition. তাহলে এটা মোটামুটি আমাদের একটা হিসাব যে আমরা 48 ঘন্টার মধ্যে 250 গ্রাম অ্যালবুমিন পর্যন্ত দিতে পারছি এবং 25 গ্রাম করে প্রয়োজনে 15 থেকে 30 মিনিট পর পর এটা দেওয়া সম্ভব। অ্যালবুমিন শুড বি ইন্সপেক্টেড ফর টার্বিডিটি প্রায়র টু অ্যাডমিনিস্ট্রেশন। আপনি যখন এটা রিকনস্টিটিউট করলেন, এটার যে ভায়ালটা রিকনস্টিটিউট করার পরে এটাকে আপনি টার্বিডিটি দেখবেন। অ্যাডমিনিস্ট্রেশন মাস্ট বিগিন উইদিন 4 hours of entry into the container। তাহলে হচ্ছে আপনি যখনই এটার মধ্যে হচ্ছে এয়ার এন্ট্রি হয়ে গেল, আপনি এটাকে রিকনস্টিটিউট করে ফেলেন, যত দ্রুত সম্ভব এটাকে ব্যবহার করা উচিত। Because blood group isohemagglutinin are removed from the albumin product, albumin is given without regard to ABO type। তাহলে এখানে আমরা যখন হচ্ছে প্রসেস করছি তখন আমরা কি করছি, বিভিন্ন পন্থা বা বিভিন্ন পদ্ধতি যেটা আমরা ফলো করছি সেটার মাধ্যমে আমরা ব্লাড গ্রুপ যে অ্যাগ্লুটিনিন গুলি ছিল সেগুলিকে রিমুভ করছি। রিমুভ হয়ে যাওয়ার কারণে এখানে আসলে আর এবিও টাইপের সাথে এবিও কম্প্যাটিবিলিটির কোনো এখানে প্রশ্ন নেই। ইন্ডিকেশন যদি আমরা দেখি, অনেকগুলি ইন্ডিকেশন আছে অ্যালবুমিনের, এগুলি আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা কোথায় ব্যবহার করবো। এটা আমরা আসলে অনেক জায়গায় পড়ি, যেমন হাইপোঅ্যালবুমিনিমিয়াতে হচ্ছে অ্যাকিউট লিভার ডিসফাংশন থাকে, ম্যাল নিউট্রিশন, ম্যাল অ্যাবজর্পশন, এখানে আমরা ব্যবহার করতে পারি। নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। থেরাপিউটিক প্লাজমা এক্সচেঞ্জে কাজে লাগে। অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ইন কনজাংশন উইথ ডায়াবেটিক্স টু কারেক্ট ফ্লুইড ভলিউম ওভারলোড অ্যাসোসিয়েটেড উইথ এআরডিএস, এখানে একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন আছে। বার্ন পেশেন্টের ক্ষেত্রে ইন্ডিকেটেড আফটার 24 hours পোস্ট বার্ন if severe albumin depletion in order to favor the edema reabsorption, are indicated for patients undergoing long-term hemodialysis or for those who are fluid overloaded and cannot tolerate substantial volume of sodium for therapy or shock। সহজ ভাষায় আমরা ব্যবহার করতে পারি। কার্ডিওথোরাসিক সার্জারিতে অ্যাজ এ পাম্প প্রাইমার ফর দ্য কার্ডিওপালমোনারি বাইপাস মেশিনের প্রাইমার হিসেবে ব্যবহার করা যেতে পারে। ইন্ডিকেটেড ফর রিস্টোরেশন এন্ড মেইনটেনেন্স অফ দ্য সার্কুলেটরি ব্লাড ভলিউম when volume deficiency is demonstrated and colloid use is appropriate। তাহলে এই যে অ্যালবুমিনের ব্যবহারগুলি আমরা জানলাম, এইসব ক্ষেত্রে কিন্তু আপনারা যদি সুনির্দিষ্টভাবে অ্যালবুমিন পাওয়া না যায়, যে আপনি অ্যালবুমিন পাচ্ছেন না, এবং কোনো ক্ষেত্রে অ্যালবুমিনও কিন্তু আপনার তুলনামূলকভাবে কি থাকছে, কস্টলি অ্যালবুমিন, তুলনামূলকভাবে কস্টলি। তাহলে সেই সব ক্ষেত্রে আপনি কি করতে পারেন, প্রয়োজনে প্লাজমাকে ফ্রেশ প্লাজমা বলেন বা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বলেন, সেটাকে হচ্ছে ব্যবহার করতে পারেন, কারণ তার মধ্যেও কি থাকছে, এই যে অ্যালবুমিনটা সেটা থাকছে। তবে গুণগত মানের দিক থেকে আপনার যখন আমরা পুল করে হচ্ছে সেটাকে আরো ফার্দার ভাইরাল ইনঅ্যাক্টিভেশন করে আপনার হচ্ছে হেমোগ্লুটিন গুলিকে সরিয়ে যখন হচ্ছে এটাকে অ্যালবুমিন হিসাবে আমরা ফাইনালি রেডি করছি, তখন এটা তুলনামূলকভাবে বেটার। আর আপনি যদি হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা হিসেবে ব্যবহার করেন, সেটাও আপনি অবস্থার প্রয়োজনে বা যদি দেখা যায় খরচ কমানোর স্বার্থে আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এছাড়াও ফিব্রিন গ্লু বা সিলেন্ট ব্যবহার করা যায়, রেজাল্ট ফ্রম মিক্সচার অফ ফিব্রিনোজেন সোর্স লাইক এফএপি, পিআরপি, এই ধরনের ক্রায়োপ্রিসিপিটেট যেগুলি আছে সেগুলির সাথে কোনো ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব। তো এটা আমরা সার্জারির ক্ষেত্রে এটা ফিব্রিন গ্লুর কিছু ব্যবহার রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস অনেক সময় আমাদের সামনে চলে আসে, স্টেবল প্লাজমা প্রোটিন সলিউশন বা SPPS, প্রিপেয়ার্ড ফ্রম প্রসেসিং অফ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। এটা আমরা হচ্ছে এফএপি থেকে তৈরি করতে পারি, এবং এটা কিছু ইন্ডিকেশন, আপনি এটা ভলিউম এক্সপান্ডার হিসেবে টু অ্যাচিভ হেমোডাইনামিক স্টেবিলিটি ইন শক স্টেজ, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। প্রোটিন রিপ্লেসমেন্ট হিসেবে প্লাজমা ফেরেসিস ব্যবহার করা যায় বার্ন পেশেন্টের, নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টের, সিএলডি পেশেন্টের। মানে মোটামুটি হচ্ছে আমরা অ্যালবুমিনের যে বিষয়গুলি ইতিমধ্যে দেখে আসলাম, যে ইন্ডিকেশন দেখে আসলাম, প্রায় কাছাকাছি ইন্ডিকেশনে আপনি কিন্তু স্টেবল প্লাজমা প্রোটিন সলিউশন যেটা, এটাকে ব্যবহার করতে পারেন। এটা প্রসিডিওর তৈরি করার প্রসিডিওরের ভেরিয়েশন আছে, তো আমরা সেটা ডিটেলসে আসলে যাব না, সেটা এই লেকচারের আওতার বাইরে। তো আমরা টার্মটা শুধু জানা থাকলো আমাদের স্টেবল প্লাজমা প্রোটিন সলিউশন। তাহলে আমরা মোটামুটি হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলি আছে সেটা সম্পর্কে হচ্ছে একটু জানার চেষ্টা করলাম, এবং আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব সহজবোধ্য ভাষায় হচ্ছে এটাকে ব্যাখ্যা করার জন্য বা বলার জন্য। তো একটা জিনিস যেটা আমাদেরকে আসলে মাথায় রাখতে হবে, যে
নিত্য নৈমিত্তিক আমরা ট্রান্সফিউশনের জন্য হচ্ছে কি যখন বিভিন্ন রকম আমাদেরকে এটা এটা বুঝতে হবে যে একটা রিকুইজিশন যিনি লিখছেন তিনি যেন হচ্ছে এটা সঠিকভাবে লিখতে পারেন। তো এই জন্য স্টুডেন্টদের জন্য জানা প্রয়োজন যে আমি কোথায় কি ব্যবহার করব, কেন ব্যবহার করব, বা এই ক্ষেত্রে এটা ব্যবহার করার যৌক্তিকতা কতটুকু, বা আমার যদি অ্যাভেলেবিলিটি না থাকে তাহলে আমি এটাকে কিভাবে অন্য একটা জিনিস দিয়ে হচ্ছে এটাকে রিপ্লেস করব। তাহলে এইগুলি কিন্তু হচ্ছে কি আমাদের একটু জানা থাকাটা প্রয়োজন। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই যে কম্পোনেন্টের একটা আহ, যে তালিকা আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমরা কি কি তৈরি করতে পারি। আমরা তো প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনার কম্পোনেন্ট ব্যবহার যেটা ক্লিনিক্যাল প্র্যাকটিসে সেটার উপরে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আর একটা ক্লাস হয়তো আমরা এই ব্যাপারে আলাপ করবো। কনভালেসেন্ট প্লাজমা সম্পর্কে হয়তো আমরা কিছু বলার চেষ্টা করবো, তারপরে এই সম্পর্কে আসলে ফার্দার আলোচনা নেই। তবে আমাদের যেটা জানার বিষয় বা বোঝার বিষয় সেটা হচ্ছে যে কোথায় কি প্রয়োজন সেটা সম্পর্কে যেন আমাদের জানা থাকে, এবং সব কিছু কিন্তু সব জায়গায় আসলে হয় না। যেমন এই গ্রানুলোসাইট এফেরেসিস সেটা কিন্তু আসলে আমাদের দেশে হয় না, এবং এটা খুব একটা মানে ইন্ডিকেটেডও না, এবং ইন্ডিকেশন গুলি আসলে খুব একটা আমাদের সামনে এসে পড়ে না। তো আর দেখেন খেয়াল করে যে প্লাজমার কম্পোনেন্ট এবং প্লাজমার যে অন্যান্য ডেরিভেটিভ গুলি আছে এগুলি কিন্তু আমাদের প্রায় প্রয়োজন পড়ে। যে আপনি হিমোফিলিয়ার পেশেন্ট আপনি ওয়ার্ডে প্রচুর পাবেন। হ্যাঁ, আপনার অনেক সময় বার্নের কেস প্রচুর পাবেন, যেসব জায়গায় আপনাকে হয়তো অ্যালবুমিন দেওয়ার সুযোগ ওই মুহূর্তে নেই, আপনাকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিয়ে দিতে হবে। এবং আমাদের প্লাজমা প্রোডাক্ট কিন্তু প্রচুর নষ্ট হয়, সোফার আই নো। নষ্ট হয় আমি এই অর্থে বলছি যে আমরা কম্পোনেন্ট তৈরি যখন করছি তো দেখা গেল যে রেড সেল কনসেন্ট্রেট একটা ব্যাগের থেকে আমি রেড সেল কনসেন্ট্রেট পাচ্ছি, আমি প্লেটলেট পাচ্ছি, আমি প্লাজমা কম্পোনেন্ট গুলি পাচ্ছি। তো দেখা গেল যে অনেক ক্ষেত্রেই আপনার এই প্লাজমা কম্পোনেন্ট গুলি ব্যবহার আসলে তুলনামূলকভাবে কম। আমরা হয়তো অনেক ক্ষেত্রে জানি না, বা আমরা আম, আম, অনেক সময় দেখা গেছে যে স্পেসিফিক প্রোডাক্ট গুলি ব্যবহার করার প্রতি আমাদের আগ্রহ বেশি থাকে। তো এটা সম্পর্কে আমাদের একটু আম, আম, জানার যে ক্ষেত্র সেটাকে একটু হচ্ছে বাড়াতে হবে, যে কোথায় কোথায় আমি এগুলি সম্ভাব্য ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমরা এটাকে আরো সঠিকভাবে ব্যবহার করা আমাদের পক্ষে সম্ভব হবে। তো এটা হচ্ছে একটা কথা। তাহলে আমরা শেষ পর্যন্ত যে জিনিসটা দেখার চেষ্টা করলাম বা বোঝার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আম, কোথায় নির্দিষ্টভাবে কি ইন্ডিকেশনের বিপরীতে কোনটা ব্যবহার করব, এবং কনফিউশন যেন তৈরি না হয়। যেমন একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলার চেষ্টা করি, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। আমরা বলেছি যে এই ফ্রেশ ফ্রোজেন একটা মানে শব্দটা একটা কনফিউজিং দুটো শব্দকে আমরা এখানে একত্রিত করেছি, যে ফ্রোজেন এবং ফ্রেশ। তো যেটা ফ্রোজেন সেটা তো আসলে ফ্রেশ না, সেটা বহুদিন আগেই হচ্ছে কি আমরা সেটাকে হয়তো বা আলাদা করে ফেলেছি, তারপর এটাকে ফ্রোজেন করে ফেলেছি। আবার যেটা ফ্রেশ সেটা ফ্রেশ। এখন কনফিউশন যেটা অনেক সময় তৈরি হয় যে হয়তো একটা রিকুইজিশন পাওয়া গেল যে এফএফপি 2 ইউনিট, 3 ইউনিট, 4 ইউনিট, আচ্ছা ভালো কথা। এখন আমরা বলেছি কি -18 ডিগ্রি থেকে -20 ডিগ্রি বা তারও বিলো যদি টেম্পারেচার কোথাও রাখার সুযোগ থাকে, -40 ডিগ্রি ফ্রিজ, সেখানে আমরা হচ্ছে গিয়ে আপনার কমপক্ষে 3 মাস, কমপক্ষে 3 মাস থেকে আমরা 7 বছর পর্যন্ত কিন্তু এই এফএফপি কে রাখতে পারি। তো আমি একদম মিনিমাম চিন্তা করলাম যে -18 বা -20 ডিগ্রি ফ্রিজ যেখানে আছে সেটা আমরা কি করতে পারবো, কমপক্ষে 3 থেকে 6 মাস আমরা রাখতে পারবো। এবং এই 3 থেকে 6 মাস যদি সেটাকে আমি 6 ঘন্টা কালেকশনে 6 ঘন্টার মধ্যে ফ্রিজিং করে থাকি, তাহলে কিন্তু কি হবে না, এটা এর মধ্যে নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই, এটা গুণগত মানের কোনো তারতম্য হবে না। যদি এই সময়ের মধ্যে যে ফ্রিজারে আমরা রেখেছিলাম সেই ফ্রিজারের কার্যক্রম সঠিক থেকে থাকে, তাহলে এটা কিন্তু নষ্ট হওয়ার কোনো সুযোগ এর মধ্যে নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক সময় দেখা যায় যে যারা রিকুইজিশন দিচ্ছেন বা যেখান থেকে রিকুইজিশন আসছে তারা বলছেন যে না, এটা কালেক্ট করে এফএফপি নিয়ে আসতে হবে, এখনই কালেক্ট করে এফএফপি নিয়ে আসতে হবে। কারণ আমার প্রশ্ন হচ্ছে যে এখনই কালেক্ট করে সেটাকে আবার আমি ফ্রিজিং করব -18 বা 20-এ, আবার সেটাকে থয়িং করব, তারপরে সেটাকে ডেলিভারি দিব, বিষয়টা তো আসলে সঠিক না। তাহলে আমাদেরকে কি করতে হবে, যদি আমার এখনই প্রয়োজন থাকে যে না আমি এটা এখনই ব্যবহার করব, তাহলে আমি এটাকে প্রিপেয়ার করে দিচ্ছি আমরা, আপনি ব্যবহার করুন। এটা তো সঠিক বা এটি তো সহজ বিষয়। কিন্তু এমন অনেক সময় আসলে এটা দুঃখজনক, বা অনেক সময় আসলে আমরা বুঝাতে হয়তো ব্যর্থ হই, বা আমরা সেভাবে জিনিসগুলি বলতে পারি না যে
ফ্রেশ ফ্রোজেন ডাজন্ট মিন যে আপনি হচ্ছে কি একটা ডোনারকে নিয়ে আসলেন, তার কাছ থেকে ফ্রেশলি কালেক্ট করে সেটাকে আবার এই প্রসেসিং এর এতগুলি ধাপ পার করে থয়িং করে তারপরে এসে আপনি কি করলেন সেটা পেশেন্টকে দিলেন। নট নেসেসারিলি আপনার এই মুহূর্তে প্রয়োজন, আপনার যে কোনো কারণে হোক, আপনার হয়তো একটা হিমোফিলিয়ার পেশেন্ট, সে পেশেন্ট হয়তো অর্থনৈতিকভাবে অসচ্ছল, সে একটা ফ্যাক্টর 8 কনসেন্ট্রেট ফ্যাক্টর 9 কনসেন্ট্রেট মার্কেট থেকে তার মানে কয়েকদিন ধরে কেনা, তার হয়তো অনেক ব্লিডিং হচ্ছে, তো সে সম্ভব হচ্ছে না, তখন তাকে তো আপনি কি দিবেন? তাকে তো আপনি মানে প্লাজমা দিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। তাহলে এই যে প্লাজমা দিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন, তখন আপনি যদি বলেন যে না এখন একটা ফ্রেশ ডোনার নিয়ে এসে এটাকে রেডি করে ফ্রিজ করে আবার সেখান থেকে করে দেন, তাহলে এটা তো আসলে হলো না। এটা কি হলো? এটা শ্রম এবং কষ্ট সবকিছু একটা মানে অপব্যবহার হলো। আবার আরেকটা যেটা জিনিস ঘটে, আমরা বলেছি যে অনেকদিন ধরে আমরা রাখতে পারি, কমপক্ষে 3 মাস তো রাখতেই পারি। এটা মানে একদম কোন রকম চিন্তা ভাবনা ছাড়াই আমার ফ্রিজার যদি ঠিক থাকে, টেম্পারেচার যদি মেইনটেনেন্স আমরা সঠিকভাবে করে থাকি, তাহলে এটা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু মানে এমনও ক্ষেত্র দেখা গেছে যে না, এটা 3 মাস আগের কালেক্ট করা, আপনারা ফ্রেশ নিয়ে আসেন, এটা দিয়ে হবে না, এটা পুরানো। মানে খুব কম সংখ্যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরকম যখন হচ্ছে ঘটনাগুলি ঘটে বা এরকম একটা রিপ্লাই পাওয়া যায়, তখন এটা আসলে দুঃখজনক। এটা দুঃখজনক, আমাদের তরফ থেকে দুঃখজনক যে আমরা আপনাদেরকে বুঝাতে ব্যর্থ হচ্ছি যে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ডাজন্ট মিন যে আমি একটা পেশেন্টের কাছ থেকে এখন কালেক্ট করে এটাকে ফ্রিজ করব, তারপর সেটাকে ডেলিভারি দিব। নট লাইকলি। হ্যাঁ, এবং আমার ফ্রিজের টেম্পারেচার যদি -40°C হয়ে থাকে, তাহলে আমি আগামী 3 বছর পরেও যে প্লাজমাটা হচ্ছে কি আপনাকে বের করে দিব, দ্যাট ইজ এফএফপি, ফ্রেশলি ফ্রোজেন প্লাজমা। এটাকে আমি ফ্রিজিং করেছি এবং এবং এই 3 বছর ধরে আমি এটাকে কি করেছি, মেনটেনেন্স করেছি যে এটা -40 ছিল কিনা। এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ কিন্তু আসলে নেই। তাহলে এইটা এবং একদম মানে সর্বনিম্ন আপনার -3 যেটা -20, সেখানেও আপনার কি থাকছে? সেখানেও আপনার হচ্ছে আ এই 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 আপনার হচ্ছে কমপক্ষে ৩ থেকে ৬ মাস, ১ বছর পর্যন্ত তো ইজিলি থাকছে। ১ বছর পর্যন্ত না থাকার কোনো কারণ নাই। এবং এটা কিন্তু যা আপনি পাচ্ছেন, এটা কিন্তু আ ডিউরিং দ্যা টাইম অফ কালেকশন যা ছিল তার অন্তত 70% আপনার কোয়াগুলেশন ফ্যাক্টর অবশ্যই সেটার মধ্যে থাকবে। এটাই হচ্ছে গিয়ে এটার বেসিক, বা এইভাবে এই প্রোটোকলটাকে রেডি করা হয়েছে। তাহলে আপনি যদি সেটা ফলো না করেন, আপনি যদি বলেন যে না, ফ্রেশ মানে হচ্ছে এখন কালেক্ট করে রেডি করে নিয়ে আসেন, এটা আসলে মানে ঠিক না, এটা ভুল। তাহলে আমরা কি জানলাম? এটার গায়ে এটাকে যদি সঠিকভাবে আমরা মেইনটেইন করে থাকি, সঠিকভাবে এটা ফ্রিজিং করে থাকি, সঠিকভাবে এই টেম্পারেচারকে আমরা দেখে থাকি, তাহলে ৩ মাস কেন, ৬ মাস কেন, ১ বছরের ১ দিন আগে বাকি থাকতেও যদি কোনো প্লাজমা এফএফপি আমরা নিয়ে আসি এবং সেটা আমরা স্বচ্ছন্দে আমাদের ইন্ডিকেশন মতো ব্যবহার করতে পারবো। এটা বলা যাবে না এটা অনেক পুরানো, এটা ১ বছর আগে, এটা ব্যবহার করা যাবে না। ভাই, এটা দিস ইজ ফ্রেশ। ডেফিনিশন ওয়াইজ, আমাদের প্রোটোকল ওয়াইজ, এসওপি ওয়াইজ, দিস ইজ ফ্রেশ। এটা ১ বছর আগের ডাজন্ট মিন যে দিস ইজ নট ফ্রেশ, এটা ওল্ড। এই কথা কিন্তু বলা যাবে না। তো এগুলি কিছু বিষয় আছে যেগুলি হচ্ছে আমরা অনেক সময় সম্মুখীন হই। এগুলি থেকে আমাদেরকে একটু বের হয়ে আসার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে ইম্পোর্টেন্ট। তো ঠিক আছে, থ্যাংক ইউ অল সাথে থাকার জন্য। আমরা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ অন্য টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন থাকলে হচ্ছে কি কমেন্ট সেকশনে আপনারা সেটা লিখে রাখতে পারেন। আমি যথাসময়ে যথাসাধ্যভাবে চেষ্টা করব সেটাকে অ্যান্সার দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।